বাংলাদেশের মানুষকে এই ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে, তার পতন কিভাবে হয়েছে ওই একটা দৃশ্যই তাদের শিক্ষার জন্য যথেষ্ট হওয়া উচিত। কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে স্বীকার করি, বারবার বলি, এই অভ্যুত্থান কোনো একক অংশের না। ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের বাংলাদেশের সকল দলের, মতের, ধর্মের, বর্ণের, বয়সে মানুষের অংশগ্রহণের কারণে এই অভ্যুত্থান সফল হয়েছে। আমার প্রবাসী সহযোদ্ধারা যদি রেমিটেন্স শাটডাউন না করত, ওই শেখ হাসিনার যে অর্থনীতির চাকা সেটা যদি বন্ধ না হতো, এই অভ্যুত্থান কতটা সফল হতো সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। আমার এই প্রবাসী সহযোদ্ধারা প্রত্যেকটা এম্বাসির সামনে থেকে শুরু করে এই বাংলাদেশের যতজন আমার প্রবাসী পৃথিবীর যত দেশে আছে সেই দেশগুলো বয়ান হতে দেয়নি। অনেকগুলো ঐতিহাসিক কারণ রয়েছে, সেগুলো আপনারা জানেন। কিন্তু আমরা ৭১-এ আসে সেটা স্বাধীন করেছিলাম। কিন্তু ৭১-এ যখন মুসলমানরা রক্ত দিয়েছিল, ৭১-এর সংবিধানে মুসলমানদের রক্তকে বাদ দেওয়া হয়েছিল। ফলত গত ১৫ বছর বলি, ২০ বছর বলি, যদি কারো মাথায় টুপি থাকতো, কারো মুখে দাঁড়িয়ে থাকতো, টাকনুর নিচে পায়জামা পড়তো, তাকে জঙ্গি বলে রাস্তার মধ্যে তাকে কিলিং করা, এটা বৈধতা উৎপাদন করেছিল। সেটা করেছিল ভারত এবং ভারতীয় এস্টাবলিশমেন্টের অংশ। এবং একটা ভারতের যে একটা ফোর্স বাংলাদেশে ছিল, যাদের মধ্য দিয়ে এই কাজটা তারা করেছে, সেটা একটি রাজনৈতিক দল, তার নাম ছিল আওয়ামী লীগ। এবং এই আওয়ামী লীগ যে স্বৈরাচার ব্যবস্থা বাংলাদেশে প্রচলন করেছিল, তাদের মূল জায়গাটা হলো কনস্টিটিউশন বা সংবিধান। আপনি জাপানে কোন জায়গায় কি করবেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, সবকিছু কিন্তু একটা রুল বুকে লেখা থাকে। এটাই কাস্টম, এটাই নিয়ম, যেটার মাধ্যমে আমরা এখানে যারা বাংলাদেশি মানুষ আছি, যারা জাপানের মানুষ আছে, সবাই চলাফেরা করি। ফলত আমরা যদি আমাদের দেশের রুল বুক চেঞ্জ করতে না পারি, যেটা ৩ তারিখে আমরা ঘোষণা দিয়েছিলাম, উই ওয়ান্ট টু গো ইন এ নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট। নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের জায়গাটাই হলো আমাদের সংবিধান। এই জন্য আমাদের সংবিধানটা অবশ্যই পরিবর্তন করতে হবে। এটা জিয়াউর রহমান একটা উদ্যোগ নিয়েছিলেন, ওই সময় তাকে করতে দেওয়া হয় নাই। এবং শেখ মুজিব যে সংবিধানটা তৈরি করেছিলেন, এটা পুরো মাত্রায় একটা ফেসিস্ট সংবিধান। ফলত আমরা শুধু রাজার পরিবর্তন চাই না, রানীর পরিবর্তন চাই না, আমরা পুরো সিস্টেমের পরিবর্তন চাই। কারণ এটা এই প্রজন্ম তরুণরা চেয়েছে এবং বাংলাদেশে এটা আমাদেরকে করতেই হবে। যারাই শাসন ক্ষমতায় আসবে তাদেরকে আমরা করতে বাধ্য করবো ইনশাআল্লাহ। আমাদের এখন যে বর্তমান পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে ভারতের একটা সিভিল ফোর্স রয়েছে, যারা বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করে বাংলাদেশের জলবায়ু খায়, বাংলাদেশের হলো নদীর পানি, মাছ আহরণ করে, ধান খায়। তাদের দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু মননে মগজে তারা হলো বিজেপির হিন্দুত্ববাদী এবং আরএসএস এর বাংলাদেশের দালাল শ্রমিক হিসাবে কাজ করে। এরা এমন ভাবে আছে, কখনো তারা আমাদের ভাই পরিচয়ে আসে, কখনো বোন পরিচয়ে আসে, কখনো বাবা পরিচয়ে আসে। সামাজিক বিন্যাসে যদি আপনারা দেখতে পান, একটি আওয়ামী লীগও এখনো কোথাও যায় নাই। তারা সমাজের মধ্যে বসবাস করছে, তারা আমাদের সাথে চলাফেরা করে, সবকিছু করে, কিন্তু তারা যে ইন্টারেস্ট সার্ভ করে সেটা হলো ভারতের। তাদের বিরুদ্ধে যদি ডেমোক্রেটিক প্রসেস আসে, তাহলে আমরা ব্যালট রেগুলেশন করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। যদি তারা অস্ত্র নিয়ে আসে, ২৪-এর গণ অভ্যুত্থানে তারা অস্ত্র নিয়ে এসেছিল, কিন্তু আমরা আমাদের রক্ত দিয়ে তাদেরকে প্রতিরোধ করেছি। ভবিষ্যতে তারা যদি অস্ত্র নিয়ে আসে, আমরা আমাদের রক্ত দিয়ে প্রতিরোধ করব। ভবিষ্যতে যাতে তারা ভোট ব্যাংকে জাতীয় পার্টির আড়ালো আসে, তাদেরকে আমরা প্রতিরোধ করব। ভবিষ্যতে তারা যতভাবে আসার চেষ্টা করে, যদি তারা সেনাবাহিনী আকারে আসে, আমরা সিভিল মিলিটারি ফোর্স গঠন করব। কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষ যতদিন জীবিত থাকবে, আমাদের বোনরা যতদিন জীবিত থাকবে, আলেম সমাজ যতদিন জীবিত থাকবে, তরুণরা যতদিন জীবিত থাকবে, ততদিন আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, বা যেই মোড়কে আসার চেষ্টা করে হোক না কেন, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আমরা কখনো আসতে দিব না।